ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা? হ্যাঁ, আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব। শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই, শত শত পার্টির প্রয়োজন নেই। এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব। ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তি কে? আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান 1 নম্বর ব্যক্তি। কৃষক যে কোনো সময় কিন্তু দেশে ফিরতে পারেন তারেক রহমান, কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থার মধ্যে দিয়ে তারেক রহমান যদি দেশে আসে এবং যদি আন্দোলন শুরু করে, বিএনপি জামাত সহ এবং ছাত্র আন্দোলনের সাথে যদি তারা আন্দোলন শুরু করে, তাহলে কিন্তু খুবই খারাপ একটি পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে এবং সেই সাথে সরকারের কিন্তু ঘুম হারাম হয়ে যাবে অনেকে মনে করছেন। প্রিয় দর্শক, এই বিষয়টির উপর বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করব। চারজন লোক সিদ্ধান্ত নিলে শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। মাত্র চারজন লোক যদি একত্রিত হয়, সিদ্ধান্ত নেয় যে আজ আমরা শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করব, আজ ঘোষণা দেওয়ার 1 মাস সময় নিলে 1 মাসের মধ্যেই শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা সম্ভব। কিন্তু এই চারজন ব্যক্তিকে সিদ্ধান্ত নিতে হবে এক প্ল্যাটফর্মে, এক ময়দানে, এক জায়গায় সভা সমাবেশ থেকে শুরু করে সমগ্র আন্দোলন কর্মসূচি কর্মপদ্ধতি সব হতে হবে একই জায়গায়। ভাবছেন এত বড় ক্ষমতাধর চারজন ব্যক্তি কারা? হ্যাঁ, আমি বলছি শুধু এই চারজন ব্যক্তির পক্ষেই বাংলাদেশের মানুষকে মুক্তি করা সম্ভব। শত শত হাজার হাজার লোকের প্রয়োজন নেই, শত শত পার্টির প্রয়োজন নেই। এই চারজন ব্যক্তি যদি একত্রিত হয় তাহলেই বাংলার মানুষের মুক্তি সম্ভব। ভাবছেন তাহলে সেই চারজন ব্যক্তি কে? আপনাকে পরিচয় দিলে আপনিও জানেন এই চারজন ব্যক্তিকে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জননেতা তারেক রহমান 1 নম্বর ব্যক্তি। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব। তৃতীয় ব্যক্তি হচ্ছে চরমনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব, তারা 2 ভাই। আর চতুর্থ হচ্ছে বাংলাদেশের হেফাজতপন্থী নেতা আল্লামা মামুনুল হক সাহেব সহ হেফাজতের বিভিন্ন ঘরানার আলেম ওলামা। এই 4টা ধারার লোকদেরকে যদি আপনি এক মঞ্চে, এক জায়গায়, একইভাবে, একই সুরে শেখ হাসিনার পতনের জন্য একত্রিত করতে পারেন, তাহলে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই সরকারের পক্ষে 1 মাসও টিকে থাকা সম্ভব নয়। শুধু গঠনমূলকভাবে 4জন ব্যক্তি একই স্টেজে উঠে, অথবা 4জন ব্যক্তির প্রতিনিধি, 4জন ব্যক্তির দল এক মাঠে এক জায়গায় প্রকাশ্যে ঘোষণা করবে আমরা ফেসিবাদের কবল থেকে মুক্তি চাই, আমরা শেখ হাসিনার হাত থেকে মুক্তি চাই। এই 4 জনের পক্ষেই বাংলার মানুষকে মুক্ত করা সম্ভব। শেখ হাসিনা চাচ্ছে এই 4জন ব্যক্তি কোনো অবস্থায় একই মঞ্চে আসতে না পারে। শেখ হাসিনা চাচ্ছে এই 4 জনের দলকে যে কোনো মূল্যে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদেরকে রাজপথে নামাতে, তাদেরকে আন্দোলন করাতে, তাদের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে বক্তব্য দেয়াতে। কিন্তু 4 জনকে একই জায়গায় এনে শেখ হাসিনা বক্তব্য দেয়াতে চায় না। আর তাই বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত এই 4 জনকে এই একই ইস্যুতে এক জায়গায় এখন পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয়নি। যদিও দূরত্ব কমেছে, যদিও সম্পর্ক আছে, কিন্তু যে পরিমাণ শেখ হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার চলছে তাতে এই সম্পর্ক দিয়ে হবে না, তাতে এই সামান্যতম ভুল বোঝাবুঝি দিয়ে হবে না যে একটু মহব্বত বৃদ্ধি হচ্ছে, তাতে ফ্যাসিবাদের কোনো পতন হবে না। ফ্যাসিবাদের পতন করতে হলে আমি তো দ্ব্যর্থকণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের কোনো কারো কাছে আপনাদের হাত পাতার প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। জনগণ এই 4টা দলের মধ্যেই সর্বাধিক সংখ্যক জনগণ তারা তাদের রাজনৈতিক চর্চা করছে। বাংলাদেশের সকল মানুষকে নিয়েই আমাকে কাজ করতে হবে, আপনাকে কাজ করতে হবে। কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এই 4টা দল যদি আপনার সাথে থাকে, তাহলে এই দেশের আর কোনো অপশক্তি কোনোভাবে ফ্যাসিবাদের এই রাজনীতি, ফ্যাসিবাদের এই
কি বলে ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। অতএব আমাদেরকে উচিত আমাদের মূল সমস্যাটা জেনে তারপরে সমাধান করা। আমরা যদি এখন বিনা জায়গায় না জেনে অন্য পথে হাঁটতে থাকি, সারা রাত হাঁটবো, সারাদিন হাঁটবো, কিন্তু বাস্তবিক অর্থে আমার দেশের মানুষের মুক্তি মিলবে না। এদেশের মানুষ এই 4টা দলের মধ্যে সবচাইতে বেশি সীমাবদ্ধ আছে। তারা এই দলের মধ্য থেকেই মুক্তি চায়। এর বাহিরে যারা আছে তারা থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে কোনো কিচ্ছু আসে যায় না। শুধু এই 4টা দলকে আপনারা যে কোনো মূল্যে এক জায়গায় বসার ব্যবস্থা করে দেন, দেখবেন বাংলার মানুষের মুক্তি সম্ভব। আর এই 16 বছরে 4টা দলকে একত্রে বসতে দিতে পারিনি বিধায়ী 16 বছরে এখন পর্যন্ত বাংলার মানুষের কোনো মুক্তি হয়নি। শেখ হাসিনার হাত থেকে দেশের জনগণ এখনো মুক্তি পায়নি। অতএব আমার চূড়ান্ত অনুরোধ হচ্ছে এই 4টি দলের মানুষকে একত্রিত করে বাংলাদেশের মানুষের মুক্তির নিশানা দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। এবং তাতে দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে স্যার, অন্য অন্য দলগুলো জামাত ইসলাম, চরমনাই এবং হেফাজতে ইসলামের এই মামুনুল হক সাহেব সহ তাদের ভিতরে হৃদ্রতা বৃদ্ধি করে বাংলাদেশের মানুষের সকলের কাছে এক ধরনের মেসেজ পৌঁছে দেয়া যে আর না, আমরা এই ফেসিবাদের কবল থেকে মুক্তি পেতে আমরা এক হয়েছি। যদি সেটা করা সম্ভব হয় তাহলে যত দ্রুত সম্ভব। ছাত্রদের আন্দোলন সঠিক পথে এগাচ্ছে বলে আমি 100% নিশ্চিত। ছাত্রদের এই আন্দোলনের হাত ধরে বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবে, যে বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ। ছাত্ররা যেই নামে আন্দোলন করছে, বৈষম্যহীন ছাত্র আন্দোলন, বাংলাদেশটা হবে বৈষম্যহীন বাংলাদেশ এই ছাত্র আন্দোলনের যে ফলাফল সেটিতে। এবং এটিকে আপনারা নিশ্চিতভাবে বলতে পারেন 24-এর গণ অভ্যুত্থান। এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না। বাংলাদেশের রাজপথে যেই অভাবনীয় দৃশ্য ঘটেছে সেটি কেবল একটি নামেই অভিহিত করা উচিত, 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা কেউ কেউ বলছি রক্তাক্ত জুলাই, কেউ কেউ বলছি ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু এটি আসলে 24-এর গণ অভ্যুত্থান। ঠিক 69-এর গণ অভ্যুত্থানের সাথে যদি আপনি দিনপঞ্জি মিলিয়ে দেখেন, ঘটনা প্রবাহ মিলিয়ে দেখেন, আপনার আশাবাদী হওয়ার যথেষ্ট সুযোগ আছে। কারণ আছে যে এই আন্দোলনের হাত ধরেই খুব সন্নিকটে একটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটবে। কিভাবে? আপনারা একটি পত্রিকার ছবি দেখুন। 1969 সালের 24 জানুয়ারি ঢাকার রাজপথে 5 লক্ষাধিক জনতা নেমে এসেছিল সেই সময়ের পত্রপত্রিকার হিসাব অনুযায়ী। 2024-এর এই যে শুক্রবার 18 জুলাই কিংবা 19 জুলাই কত লক্ষ মানুষ ঢাকা শহরে রাস্তায় নেমে এসেছিল আপনাদের হিসাব আছে? 69-এর 24 জুলাই এই পুরো গণঅভ্যুত্থানে একদিনে মানুষ মারা গিয়েছিল 4 জন। 24-এর 18 জুলাই গণঅভ্যুত্থানে মানুষ মারা গিয়েছে 70 জন একদিনে। তার আগে 40 জন, পরে 40 জন, এভাবে আমরা আনুষ্ঠানিকভাবে বলছি 200-র অধিক, 203 জন প্রথম আলোর হিসাব অনুযায়ী। কিন্তু এই সংখ্যা অর্ধসহস্রাধিক কিংবা সহস্রাধিক হবে হয়তো, যেহেতু সরকার তার স্বভাবতই তৎকালীন আইয়ুব খানের মতো মৃতের সংখ্যা লুকাতে সর্বশক্তি নিয়োগ করেছে। কিন্তু এগুলো দিয়ে তো ইতিহাস ঢাকা যায় না, এগুলো দিয়ে আন্দোলন চাপে রাখা যায় না। এবং এটা বাংলার মানুষের একেবারে নিয়তির অখণ্ড লিখন যে এর হাত ধরে মুক্তি আসবে, স্বাধীনতা আসবে, গণতন্ত্র আসবে, বাংলাদেশ একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কেন আমি এই আশাবাদ ছড়াচ্ছি সেটি আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। এবং কেন এই যে 24-এর গণ অভ্যুত্থানের পরপরই আপনারা যেটা আশা করেছিলেন যে শেখ হাসিনা স্বৈরশাসকের পতন হবে, সেটি এখনও হচ্ছে না বলে 2 দিন পরে হবে না, এটি ভাবার কোনো অবকাশ নেই। দেখুন, 69-এর গণ অভ্যুত্থান হয়েছিল 24 জানুয়ারি, আর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে তারও 2 বছর পর 1970 সালের 71 সালের 26 মার্চ। 9 মাস যুদ্ধ চলার পর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। গণঅভ্যুত্থান হয়েছে 1969 সালের 24 জানুয়ারি। আইয়ুব খান তিনি আর নির্বাচন করবেন না, রাজনৈতিকভাবে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। পরে ক্ষমতা হস্তান্তর করেন পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খানের হাতে, যার হাত ধরেই বাংলাদেশে স্বাধীনতা আসে, যাকে পরাজিত করেই স্বাধীনতা আসে। এখন আপনারা বলবেন যে সেই সময় আর এই সময়ের মধ্যে তফাৎ আছে। অবশ্যই তফাৎ আছে, এটি 2024,
পাকিস্তানি সামরিক জান্তাও বাংলাদেশের মানুষকে এভাবে পাখির মতো গুলি করে মারার সাহস পায় নাই। 5 জন মানুষ মরেছিল, তার মধ্যে একজনের নাম আমরা খুব জানি, সেটা হলো নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর রহমান। তিনি সেদিন গায়েবানা জানাজায় এক কারফিউ উপেক্ষা করে গায়েবানা জানাজায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার বাবা মার যে আবেদন ছেলে যেন না যায় কর্মসূচিতে, সেটিকে প্রত্যাখ্যান করে তার পকেটে নাকি পরে একটা চিরকুট লেখা ছিল যে আমি গায়েবানা জানাজায় যাচ্ছি, যদি ফিরে না আসি তাহলে ভেবে নেবা। তার বাবা মাকে বলছে যে আমি বাংলাদেশের জন্য, শেখ মুজিবুর রহমানের জন্য, স্বাধীনতার জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করেছি। নবকুমার ইনস্টিটিউটের ছাত্র কিশোর মতিউর রহমানের এই যে আত্মত্যাগ পরবর্তীতে ইতিহাস হয়ে থাকে। তো এই আমরা যদি ঘটনার পরম্পরা মিলিয়ে দেখি তাহলে এই বেগম রোকেয়া ইউনিভার্সিটির ছাত্র আবু সাঈদ শহীদ, তার যে আত্মত্যাগ সেটি 1969-এর গণ অভ্যুত্থানের চেয়েও অনেক বেশি মহিমান্বিত এবং অনেক বেশি বিশ্ব স্বীকৃত। এই বিষয়ে নিশ্চয়ই আপনাদের সন্দেহ থাকার কথা না। ঘটনার পরম্পরা হচ্ছে 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে সাথে সাথেই কিন্তু তৎকালীন আইয়ুব খানের পতন হয়নি। সেই সময় ছাত্র জনতা এত বিক্ষুব্ধ ছিল যে তারা তৎকালীন গভর্নর হাউস, আজকে যেটা বঙ্গভবন, সেটাতে আক্রমণ চালাতে চেয়েছিল। কিন্তু তারা দেখলো যে না, এখনই সময় না এখানে আক্রমণ চালানো, কেননা তারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং ধাপে ধাপে তাদের কর্মকাণ্ডটা এগিয়ে নিতে চাচ্ছিল। আজকেও বাংলাদেশ 2024-এ যত লক্ষ মানুষ রাজপথে হাজির হয়েছে, তারা মোহাম্মদপুরে তাণ্ডব চালিয়েছে, কলাবাগান তাণ্ডব চালিয়েছে, শ্যামলী তাণ্ডব চালিয়েছে, কিন্তু গণভবনের দিকে তারা যায়নি। তারা চাইলেই যেতে পারত, তারা যায়নি। কেননা তারা বুঝতে চেয়েছে যে শেখ হাসিনা এই সিচুয়েশন থেকে শিক্ষা নেবেন, মাথা নত করবেন, বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবেন এবং ছাত্রদের দাবি মেনে নেবেন। আর যে 15টি বছর ধরে তিনি স্বৈরশাসনে জেঁকে বসে আছেন, সেখান থেকে তিনি সরে আসবেন। শেখ হাসিনা শিক্ষা নেয়নি, আইয়ুব খান শিক্ষা নিয়েছিল, তারপরে বাংলাদেশের স্বাধীনতা আটকাতে পারেনি। শেখ হাসিনা এখনও শিক্ষা নেয়নি। শেখ হাসিনার পরিণতি কী হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কিংবা ধারণা করতে পারছেন যদি এই আন্দোলনটা সঠিক পথে থাকে। আমার কেন জানি মনে হচ্ছে আন্দোলনটা সঠিক পথেই আছে এবং ঘটনার পরম্পরা ঠিকই 1969-এর এই যে গণ অভ্যুত্থানের মতোই। 24শে জানুয়ারির পরে 25শে জানুয়ারি তখন একটি 3-4টি সংবাদপত্র ছিল। দৈনিক আজাদ হচ্ছে তার একটি। দৈনিক আজাদের শিরোনাম দেখেন যে গণ অভ্যুত্থানে ছাত্র নিহত 1 জন। আর আজকে পত্রপত্রিকা খুললে আপনি দেখবেন যে অগণিত মানুষের লাশের সারি। তখন স্বাধীনতার আগ দিয়ে রাত্রে টকটক করে দরজায় খুঁজে খুঁজে মুক্তিবাহিনীর লোকজনকে খোঁজা হতো, আজকে ছাত্রদের খোঁজা হচ্ছে। সেই সময় এই রাষ্ট্রীয় অত্যাচারে নিপীড়িত হত্যাযজ্ঞের শিকার হওয়া মানুষের লাশের উপর দিয়ে পাকিস্তান সরকার তখন দেশবাসীকে দেশ স্বাভাবিক আছে দেখানোর চেষ্টা করত। এখনও সেই একই কাজ হচ্ছে। 2024-এর যে গণ অভ্যুত্থান, সেটি মহিমায়, ব্যাপকতায় এবং এর যে প্রভাব, সেটি হাজার গুণে বেশি প্রভাব সম্পন্ন, হাজার গুণে বেশি অধিক মানুষের অংশগ্রহণের গণ অভ্যুত্থান, যেটা এই সরকার মুখে নিচ্ছে না, যেটা এই রাষ্ট্রের গণমাধ্যম মুখে নিচ্ছে না। কিন্তু এটি আপনাদের বুকে নিতে হবে, মনে নিতে হবে যে এটি একটি গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই রাষ্ট্রের মুক্তি আসবে। যেভাবে 1971-এ এসেছে, 1969 থেকে 1971-এর যে সময়ের গ্যাপ অনেক বেশি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে এবং প্রত্যেকটা ঘটনাই সেই বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসের অংশ এবং প্রত্যেকটা ঘটনা একটি থেকে আরেকটিতে বারুদের মতো স্ফুলিঙ্গ তৈরি করেছে জনসাধারণের মনে। যেমন 24-এ এই যে 24 জানুয়ারি গণ অভ্যুত্থান হলো, তারপর আইয়ুব খান বলল আচ্ছা ঠিক আছে আমি আর নির্বাচন করব না। এরপরের অনেক পরে, যখন প্রায় 15-18 দিন পরে অথবা 20 দিন পরে 18 ফেব্রুয়ারি রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন ওই রকম চলছিল, ছাত্রদের উপর নির্যাতন, মামলা, হামলা সব কিছু এভাবে চলছিল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুজ্জোহা তিনি তার যে বক্তব্য যে আমার ছাত্রের গায়ে যেন গুলি না ঝরে, তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু পরে দেখা গেল তাকে গুলি করে হত্যা করা হলো। সেই গুলির হত্যার প্রতিবাদে তখন কারফিউ জারি করা হলো আবার
বাংলাদেশে কারফিউ শিথিল হচ্ছে, পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে না। ছাত্র আন্দোলন যারা করছে 3 জন, তাদেরকে নিরাপত্তার নামে পুলিশ আটক করছে এবং তাদেরকে অমানসিক নির্যাতন করছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে অমানসিক নির্যাতন করছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে, অমানসিক নির্যাতন করছে। অন্যদিকে শহীদের পরিবারগুলো রক্তের দাগ এখনও শুকায় নাই। শেখ হাসিনা সম্পদ যাচ্ছেন একটার পর একটা এবং সব নাকে কান্না কাচ্ছেন, যেটাকে গণমাধ্যম, বৈশ্বিক গণমাধ্যম বলছে কুমিরের চোখে অস্ত্র। আমি একটা ছবি দেখেছি, তিনি হাসপাতালে গিয়েছেন। আমার দৃঢ় বিশ্বাস তিনি হাসপাতালে আহত ছাত্রলীগ এবং যুবলীগ নেতাদের দেখতে গিয়েছেন, সাধারণ মানুষের দেখতে যাননি। কেননা সাধারণ মানুষ শহীদদের পরিবারের জন্য তার বিন্দু পরিমাণ অনুশোচনা নাই, বিন্দু পরিমাণ পরিতৃপ্তি নাই। তো যাই হোক, 18 ফেব্রুয়ারি 1969 সালে শামসুজ্জোহাকে গুলি করে মারা হয়। পরের দিন আবার কারফিউ দেওয়া হয়। সেই কারফিউ জনতা উপেক্ষা করতে শুরু করে। 24 জানুয়ারি হলো 5 লক্ষ মানুষের জমায়েত। 2024-এ হলো লক্ষ লক্ষ মানুষের জমায়েত, 70 জন মারা গেল। 1969 সালে যেটা হয়েছিল 24শে জানুয়ারি, 5 লক্ষ মানুষের জমায়েত, 4 জন মারা গিয়েছিল, তার মধ্যে একজন ছাত্র মতিউর রহমান। আপনারা সেই প্রেক্ষাপটটা একটু মনে মনে আন্দাজ করতে পারছেন। 24শে জানুয়ারির পর 18 ফেব্রুয়ারি মারা গেল শামসুজ্জোহা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। আমরা মাত্র 2024 সালের এই জুলাই মাস এখনও শেষ করিনি, আমরা জানি না অগাস্ট মাসে কি ঘটতে যাচ্ছে। 18 ফেব্রুয়ারি যখন শামসুজ্জোহা মারা যায়, এরপরে 19-20 তারিখে হরতাল আহ্বান করা হয় এবং সেখান থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তি দাবি করা হয় এবং একটা আলটিমেটাম দেওয়া হয়। কেননা শেখ মুজিবুর রহমানকে তখন আটক করে তাকে ফাঁসি দেওয়ার চক্রান্ত করছে তখনকার আইয়ুব আলীর সরকার। বাংলাদেশে এখন এই ছাত্রদেরকে আটক করে তাদেরকে মামলা হামলা দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কণ্ঠস্তব্ধ করার চেষ্টা করছে। তো যাই হোক, এরপরে শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেওয়া হয় ছাত্র জনতার চাপে এবং আলটিমেটামে। তারপরে কিন্তু মুক্তি দিয়েই যে শেখ হাসিনা, শেখ মুজিব বাংলাদেশকে স্বাধীন করেছিল না। এরপরে তিনি নির্বাচনে যান 70-এর। সেই নির্বাচনে তার নৌকা প্রতীক নিরঙ্কুশ জয়লাভ করলো, কিন্তু তাকে রাষ্ট্র ক্ষমতায় অসীন করতে দেওয়া হলো না, যার প্রেক্ষিতে তিনি পরবর্তীতে স্বাধীনতার জন্য মানুষকে প্রস্তুতি নেওয়ার কথা বললেন। সেই প্রস্তুতি নেওয়ার মধ্যে দিয়েই তাকে আবার গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাধীনতার ঘোষণা দিলেন জিয়া রহমান, তিনি সম্মুখে যুদ্ধে নামলেন। এরপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন। সুতরাং 69-এর গণ অভ্যুত্থানের পরদিনে যে আইয়ুব খানের পতন হয়েছে, ইয়াহিয়া খানের পতন হয়েছে, ঘটনাটা এমন না। একটু সবুর করতে হবে, একটু দেখতে হবে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। আমার ধারণা বর্তমানে 2024-এর যে গণ অভ্যুত্থান এবং ছাত্র আন্দোলন একদম সঠিক পথেই আছে এবং সরকারও সঠিক পথেই আছে। কিভাবে যেন এই আন্দোলনটা আরও বেগবান হয়, আরও মানুষের ক্ষোভ একেবারে চূড়ান্ত রূপে দানা বাঁধে। সে কারণেই তো শেখ হাসিনা মেট্রো রেল পরিদর্শনে যাচ্ছেন, আবু সাইদের বাড়িতে যাচ্ছেন না। তিনি যাচ্ছেন বিটিভির বাতাবি লেবুর ফলন দেখতে, তিনি যাচ্ছেন না আহতদের পাশে দাঁড়াতে, তিনি বন্ধ করছেন না রাত্রে রাত্রে এই যে প্রত্যেকটা বাড়িতে রেড। লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এই কখন হানাদার বাহিনী তাদের দরজায় ধাক্কা দেয়। তো এই পরিস্থিতি তো বেশি দিন চলতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তো তাকে খুলে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান তাকে খুলে দিতে হবে, গার্মেন্টস কলকারখানা তাকে পূর্ণাঙ্গ রূপে খুলে দিতে হবে। খুলে দেওয়ার পরে এই ছাত্রদের যিনি আটক করেছেন তাদেরকে তো তিনি জেলে নিতে পারবেন না। আর যদি জেলে নেওয়া হয় তাহলে তো আরও অনেক সঠিক পথে আগাচ্ছেন শেখ হাসিনা। একটা গান আছে না, মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অস্ত্র জলে। আমরা স্বাধীনতার যে পাকিস্তানি হানাদার থেকে আমাদের যে কথিত স্বাধীনতা, সেই স্বাধীনতা আমাদের এখনও অর্জিত হয়নি। পাকিস্তানি হানাদার থেকে এখন আওয়ামী হানাদারের কবজায় বাংলাদেশের মানুষ, আওয়ামী হানাদারের কবজায়। তখন ছিল 7.5 কোটি বাঙালি, এখন 18 কোটি বাঙালি। সেদিনের গণ অভ্যুত্থানে মানুষ মারা ছিল 4 জন, আজকের গণ অভ্যুত্থানে মানুষ মারা যাচ্ছে 400 জন। তখন আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল আইয়ুব খান, ইয়াহিয়া খান, এখন শেখ হাসিনা, এখন ওবায়দুল কাদের। অনেকেই বলবেন যে এই বিষয়টা একটু অতিরঞ্জিত হয়ে গেল না আপনার অ্যানালিসিস? না, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল তারপরে প্রায় 26 বছর পরে, 24 বছর পরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসে 16টি বছর, মানুষের ম্যান্ডেটবিহীন। এই 16 বছর পরে তাকে যেতে হবে 17 বছরের মাথায় অথবা 18 বছরের মাথায়, যেটাই যাক সেটি, যেমন পাকিস্তান, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের অভ্যুত্থানটা একটা নতুন জন্ম ছিল, একটা গোষ্ঠীর শাসনামল, একটা গোষ্ঠীর পরাধীনতা থেকে বাংলাদেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশের অভ্যুত্থান ঘটেছিল, কিন্তু স্বাধীনতা এখনো আসেনি। এই ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ তৈরি হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ আন্দোলন। সেটি আমি অনেকখানি নিশ্চিত। নিশ্চয়ই ইতিহাসের গতি সবসময় এক পথে হাঁটে না, একই রকম সময়ের ব্যবধানে পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তন হতে বাধ্য। যখন পরিবর্তন হবে তখন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আজকের এই যে শেখ হাসিনা এবং তার মধ্যে যারা আছে ইতিহাসে একমাত্র কল্পনা করলে ইয়াহিয়া গং। নতুন দিনের অপেক্ষা। আমি আরও অনেকগুলো বিষয় নিয়ে আসলে কথা বলা উচিত, একটু একটু করে, সময়ের হচ্ছে না, কিন্তু যতটুকুই বলার চেষ্টা করছি ততটুকুর মধ্য দিয়ে এই বার্তাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে শেখ হাসিনা নার্ভের পরীক্ষা নিচ্ছেন। আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে। আমাদের এই আন্দোলনটা, আমাদের চাওয়াটা, এইটার পরিণতি অবশ্যম্ভাবী, এটার পরিণতি হতে বাধ্য। শুধুমাত্র ধৈর্যের সাথে অপেক্ষা করতে হবে এবং খুবই মাথা। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে ছাত্ররা যে তুমুল আন্দোলন গড়ে তুলেছে বাংলাদেশে, বাংলাদেশকে কিন্তু বিশ্বের দরবারে আবারও পরিচয় করে দিয়েছে। যুদ্ধের পরেই এমন কাণ্ড কিন্তু বাংলাদেশের মানুষ কখনো দেখেনি। এমন শাটডাউন সহ বাংলাদেশের যে একটি পরিস্থিতি, থমথমে পরিস্থিতি, এরকম পরিস্থিতি কিন্তু যারা যুদ্ধ বা 71 সালকে দেখেনি তারা কিন্তু এই 2024 সালকে দেখলো। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কি মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।